নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো অ্যালেট্রিস ফেরিনোসা। এটা হোমিওপ্যাথিক ওষুধ, অপ্রচলিত, খুব কম ব্যবহৃত হয়। আমার কাছে প্রতিমান হয়েছে ওষুধটা খুব গুরুত্বপূর্ণ। জরায়ুর স্থানচ্যুতিজনিত জটিলতার কোন রোগী যখন সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে সিপিআর নির্দেশিত হয়, জরায়ুর স্থানচ্যুতি জনিত জটিলতার কোন রোগীর জন্য যখন সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে সিপিআর নির্দেশিত হয়, কিন্তু সিপিআর কোনো কার্যকারিতা দেখাতে পারে না, তখন যে কোনো চিকিৎসকই বিব্রতকর অবস্থার শিকার হন। কেউ কেউ বিশেষ রোগের চিকিৎসায় হাল ছেড়ে দেন। তবে আপনার যদি মেট্রিয়া মেডিকেল অ্যালেট্রিস ফেরিনোসা ওষুধটি সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি বিব্রত হবেন না বা হাল ছেড়েও দিতে হবে না। কারণ আপনার ওই রোগীর জন্য অভ্যর্থ ওষুধটি হচ্ছে অ্যালেট্রিস ফেরিনোসা, যেটা আপনি আগে জানেননি বা আমি আগে জানিনি। অ্যালেট্রিস ফেরিনোসা শুধু জরায়ুর স্থানচ্যুতিই নয়, বরং অন্যান্য অনেক দিক থেকেই সিপিআর সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটা হোমিওপ্যাথিক ওষুধ। কোনো ক্ষেত্রে এটির কার্যকারিতা সিপিআর চেয়েও ব্যাপক এবং বিস্তৃত। আমরা আজকে এই ওষুধটি সম্পর্কে মোটামুটি জানবো। এটি মূলত নারীদের একটা ওষুধ। এটি ওইসব নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যারা রক্ত স্বল্পতায় এবং দুর্বলতায় ভুগছেন। মনে রাখতে হবে কারা রক্ত স্বল্পতা এবং দুর্বলতায় ভুগছেন, যাদের মনের ও শরীরের শক্তি কম, যাদের প্রজনন অঙ্গগুলো দোষযুক্ত, শিথিল এবং ভারী। আমরা যেমনটি পাই আমরা সিপিআর রোগীতে। অ্যালেটিস ফেরিনোসের রোগী প্রজনন অঙ্গগুলো রুগ্ন অবস্থার কারণে বন্ধ্যাত্বের শিকার হন, গর্ভসঞ্চার হয় না। আর যদি কোনোভাবে গর্ভসঞ্চার হয়ও, তবে তা দোষযুক্ত বা ত্রুটিযুক্ত। দোষযুক্ত অথবা ত্রুটিযুক্ত গর্ভসঞ্চার হয়। যেমন দেখা গেছে বাচ্চার হাত হয় নাই একটা, বা হাত বডির সাথে লেগে আছে, অথবা যমজ বাচ্চা একজনের মাথার সঙ্গে আরেকজনের মাথা লেগে আছে। এরকম ত্রুটিযুক্ত গর্ভসঞ্চার হওয়ার সম্ভাবনা থাকে। এইটার কারণ হলো জরায়ুর ভিতরে যে বেড আছে, বেডটা যেখানে ভ্রূণটা ডেভেলপ করবে, ওই বেডটা যথোপযুক্ত না। আমরা সামনে আসবো আলোচনায়। জরায়ুর পেশি ও তন্তুগুলো ভ্রূণের ভ্রূণের ওজন ধারণ করার সক্ষমতা রাখে না। পেশি ও তন্তুগুলোর গঠন অস্বাভাবিক ধরনের, এবড়ো থেবড়ো হতে পারে। ফলে এই ওষুধের অধীন রোগীর বারবার গর্ভপাত ঘটতে থাকে। ইউটেরাইন অ্যাটনি বলতে একটা সমস্যা আছে। মেডিকেল সায়েন্সে বলা হয় ইউটেরাইন অ্যাটনি। সাধারণত প্রসবের পর জরায়ু মুখ বন্ধ না হওয়াকে ইউটেরাইন অ্যাটনি বলা হয়। তবে কোনো কারণে জরায়ু অধিকতর নরম হয়ে গেলে মুখ খোলা থাকে। অত্যাধিক পরিমাণে রক্তস্রাব হয়। ওই অবস্থাতে ওই অবস্থাটিকেও ইউটেরাইন অ্যাটনি বলা হয়। জরায়ুর অবস্থান ভুল জায়গায় থাকা, আমরা প্রায় আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে দেখি ইন্ট্রোভার্টেড ইউটেরাস, এক্সট্রোভার্টেড ইউটেরাস ইত্যাদি জটিলতা থাকে। এই ক্ষেত্রে আপনি অ্যালোট্রিস ফেরিনোসা চিন্তা করতে পারেন। মজার ব্যাপার হলো নাজমা নামে আমার একটা পেশেন্ট, যার ইন্ট্রোভার্টেড ইউটেরাস ছিল, বাচ্চা কনসিভ করতেছিল না। এই রোগীটা অন্যান্য অনেক ডাক্তার অনেক ওষুধ দিচ্ছে এটা সেটা, কিন্তু সমস্ত পর্যালোচনা করে আমার কাছে যখন এসছে তখন তাকে আমি এই অ্যালিটিস ফেরিনোসা ট্রিটমেন্ট দিই, এবং এর পরপর তার গ্ল্যামারটা চেঞ্জ হতে থাকে। আচ্ছা, একটু 1 মিনিট, কোনো দুর্ঘটনা আছে হয়তো বা, একটু অপেক্ষা করবেন প্লিজ।
জি, আসসালামু আলাইকুম। দুঃখিত। হ্যাঁ, একটু সমস্যা আছে। পরে এটা নিয়ে কথা বলব। আমি ক্লাসটা শেষ করিনি। যাই হোক, তো এর গ্ল্যামার চেঞ্জ হয়ে যায় এবং আস্তে আস্তে দেখা যায় যে একটা পর্যায়ে গিয়া ৯ মাসের মাথায় এই নাটবার তার ইউটেরাসটা স্বাভাবিক অবস্থানে চলে আসে এবং এর বাচ্চা কনসিভ করেছে। এখন সব ক্ষেত্রে ইন্ট্রোভার্টেড ইউটেরাস বা এক্সট্রোভার্টেড ইউটেরাস থাকলেই যে জটিলতা থাকবে বিষয়টা সেরকম না। কোনো ক্ষেত্রে দেখা গেছে যে এক্সট্রোভার্টেড ইউটেরাস বাচ্চা কনসিভ করছে। ইন্ট্রোভার্টেড ইউটেরাস বাচ্চা কনসিভ করছে। কিন্তু এই জটিলতা আছে, কনসিভ করে না। সেই ক্ষেত্রে অ্যালিটিস ফেরিনোসাটা আমরা চিন্তা করতে পারি এবং ভালো সুফল আমি পেয়েছি। যখন গর্ভাবস্থা তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে অগ্রসর হতে থাকে, তখনও সাধারণ দুর্বলতা ও পেশির ব্যথা বিদ্যমান থেকে যেতে পারে। কনসিভ করছে, তারপরও সাধারণ ব্যথা এবং পেশির দুর্বলতা থেকে যেতে পারে। এসব রোগীর এক ধরনের তেজস্বী বমি। আর এইটা আসলাম ওষুধের মূল ফোকাসে, যে লক্ষণগুলো কি? যে তেজস্বী বমি, খুব বেগে বমি হয় এবং মলদ্বারে যন্ত্রণাদায়ক অস্বস্তিকর অনুভূতিতে ভোগেন। মলদ্বারের এই অনুভূতি প্রোলাপস অফ রেকটাম না, স্থানচ্যুতি না, মলদ্বারের স্থানচ্যুতি না, বরং মলদ্বারে মল জমে থাকার পূর্ণতার এক ধরনের অস্বস্তিকর অনুভূতি। আমরা আমরা মনে করতে পারি যে সিপিআই এরকম একটা অনুভূতি আছে, যে মলদ্বারে একটা গোল বল আটকে আছে, এরকম একটা অনুভূতি। কিন্তু এখানে রুগী নিজে বুঝতে পারবে এটা বল টল ও সমস্ত কিছু না, এটা মল আটকে আছে এরকম অনুভূতি, যদিও মল আটকে থাকে না। অ্যালার্জিস ফেরিনোসের রুগী জরায়ুতে ভার বোধ করেন, তার জরায়ুর স্থানচ্যুতি ঘটে। এই বিষয়গুলো আকর্ষণীয়ভাবে সিপিআর সঙ্গে মিল রয়েছে। তবে সিপিআর অভ্যন্তরীণ অঙ্গগুলি নিচের দিকে টেনে নেওয়ার অনুভূতি অনেক বেশি স্পষ্ট। ওই নিচে ভারবোধ বা জরায়ু বের হওয়ার যাওয়ার একটা টেন্ডেন্সি দুটো ওষুধই আছে, তবে সিপিআরটা অনেক বেশি, অ্যালার্ট্রিসে অতটা না। অ্যালার্ট্রিস ফেরিনোসার অনুভূতিটি এক ধরনের ভারবোধের, সিপিআর মতো অতিরিক্ত টেনে নিচের দিকে নামিয়ে নেওয়ার মতো মোটেই নয়। অ্যালার্ট্রিস ফেরিনোসা ও সিপিআর মতো প্রচুর লিকুরিয়া আছে, তবে অ্যালার্ট্রিস ফেরিনোসায় লিকুরিয়া সিপিআর মতো কেবল ঘন হলুদাভ নয়, এটা সাদা হতে পারে, সুতার মতো হতে পারে। ২ মাসিকের মধ্যবর্তী সময়ে প্রচুর পানির মতো প্রদস্রাব হতে পারে। ওষুধটির স্বভাবগত গর্ভপাতের ক্ষেত্রেও প্রচুর প্রদস্রাব বিদ্যমান থাকে। এন্ডোমেট্রাইটিস, জরায়ুর স্থানচ্যুতি এবং ডান ডিম্বাশয়ের প্রদাহের ক্ষেত্রে ডান ইঙ্গুইনাল অঞ্চলে, অর্থাৎ ডান ইঙ্গুইনাল, এই যে কুস্কির উপরের দিকে ওই অঞ্চলে থেকে শুরু করে ব্যথা ডান উরু পর্যন্ত সঞ্চালিত হয়। আমরা এই অবস্থার একটা আহ, মানে একটা লক্ষণ জানি যে এক্টিয়ার এসিমোসাতে এরকম একটা লক্ষণ আছে, কিন্তু এক্টিয়ার এসিমোসায় সেটা বাম ইঙ্গুইনাল অঞ্চল থেকে, বাম কুস্কির জায়গা থেকে বাম উরুর দিকে ধাবিত হয়, নিচের দিকে নেমে যায়। এরপর হলো মেট্রোলজিয়ায় মধ্যরাতে প্রচুর স্রাব হয়, এতে রোগী সকালে সম্পূর্ণ অবশ হয়ে পড়েন। আমরা প্রায়ই ক্লিনিকে পেয়ে থাকি যে সম্পূর্ণ অবশ হয়ে পড়ছেন, এতটাই অবশ যে তিনি কথাও বলতে পারেন না। এটা তো একটা মেন্টাল একটা অবস্থা, যে ভীষণভাবে ভয় পেয়ে যান। মেট্রোলজি হলো এমন একটা অবস্থা যেখানে মাসিকের নির্দিষ্ট সময়ের বাইরে অস্বাভাবিক রক্তস্রাব হয়। ঘন ঘন ঋতুস্রাবের পরবর্তী সময়ে রক্ত স্বল্পতার রোগীদের ক্ষেত্রে কোনো সময় রোগী ঋতুস্রাবের সম্পূর্ণ অনুপস্থিতির অভিযোগও পাওয়া যায়। অর্থাৎ পিরিয়ডের সময় পিরিয়ডটা হয় না, কিন্তু অন্য সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। অ্যালার্জিস ফেরিনোসার রোগীর প্রজনন অঙ্গের বিকৃত অবস্থার সঙ্গে কনকমিটেন্ট লক্ষণ হিসেবে পাকস্থলীর গোলযোগ থাকে। দিস দ্য মেইন পয়েন্ট। পাকস্থলীর একটা গোলযোগ থাকেই থাকে। ওই প্রজনন অঙ্গের সঙ্গে যদি পাকস্থলীর কোনো প্যাথোলজি ডেভেলপ করে, সেক্ষেত্রে অ্যালার্জিস ফেরিনোসা আপনি নির্ধারিত মনে রাখতে পারেন। এই ওষুধের অধীন নারী যখন তার প্রজনন অঙ্গের ব্যাঘাতজনিত সমস্যায় আক্রান্ত হন, তখন খুব সহজেই তিনি তার ক্ষুধা হারিয়ে ফেলেন। আমরা সিপিআর ভিতরেও ক্ষুধা হারানোর বিষয়টা দেখি, কিন্তু ওই প্রজনন অঙ্গের বিকৃত অবস্থা প্লাস লস অফ অ্যাপিটাইট, এই দুইটা বিদ্যমান থাকতে হবে, তাহলে অ্যালার্জিস ফেরিনোসা। আর সিপিআই এই লক্ষণ ছাড়াও শুধু ক্ষুধামন্দা থাকতে পারে। ওষুধটির স্বভাবগত অস্বাভাবিক ঋতুস্রাবের সময় সামান্য অপ্রীতিকর খাদ্য তার পেটে অস্থিরতা দেখা দেয়।
বারবার যেন পেট ভারী করার মতো স্থির হয়ে এক জায়গায় স্থিরভাবে বসে থাকে, মানে খাবারটা এক জায়গায় স্থির হয়ে আটকে থাকে। খাদ্যে অনীহা দেখা দেয়, মুখে ফেনাযুক্ত লালা এবং ফেনাযুক্ত ঢেকুর ওঠে। অ্যালার্জিস ফেরিডোসার রোগীর সহজেই ওজন কমে যায়, এটা টিউবারকুলার টেন্ডেন্সি। তার খুব দ্রুত ওজন কমতে শুরু করে, রোগীর দেহ ক্ষীণ হয়ে যায়। কোনো সময় আপনি আয়োডিন বলে মনে করতে পারেন। কোনো সময় ক্ষীণতা, রক্ত স্বল্পতার কারণে মাথা ঘোরা ও অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। অ্যালার্জিস ফেরিডোসার রোগী যখন রক্ত স্বল্পতায় ভোগেন, তখন তিনি কোনো কিছুতেই মনোসংযোগ করতে পারেন না, পড়াশোনাও করতে পারেন না। তিনি বিভ্রান্ত বোধ করেন, মনের জোর হারিয়ে ফেলেন। কখন? যখন এনিমিয়া রোগীতে রক্ত স্বল্পতা যখন দেখা দেয়। সুতরাং তার মধ্যে প্রচুর চিন্তার মানে চিন্তা দেখা দেয়। তার মন নানাবিধ চিন্তার মধ্যে ঘোরাফেরা করে। এরকম নানাবিধ চিন্তা আমরা জানি যে একটা ওষুধ আছে ক্যাপসিকাম, যে নস্টালজিয়ার মধ্যে থাকে। নস্টালজিয়া না, এটা তার দৈনন্দিন কার্যক্রমের এবং ভালো মন্দ ইত্যাদি চিন্তার মধ্যে থাকে। তার চিন্তাগুলো বেশ মনোরম, একটা রোমান্টিক এবং মনোরম চিন্তা। কিন্তু বেশি সময় তিনি একক কোনো বিষয়ের মধ্যে তার চিন্তা আবদ্ধ রাখতে পারেন না। এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ, আরেক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ। তার চিন্তা চলতে থাকে। টিউবারকুলোই নামের বা টিউবারকুলার দোষটাই হলো এরকম যে তার অ্যাক্টিভিটিস বদলায়। কিন্তু এটা চিন্তার প্যাটার্নটা বদলাতে থাকে। অবশেষে তার মধ্যে এক ধরনের অসন্তুষ্টি বা অসন্তোষ দেখা দেয়। একটু খেয়াল করলে আমরা দেখতে পাই, এখানে একটা ইম্পোর্টেন্ট ইনফরমেশন মনে রাখবেন, এটা ভবিষ্যতে কাজে লাগবে। যেকোনো রক্ত স্বল্পতার রোগীরই কাজে মনোসংযোগের অভাব থাকে। তারা মনের জোর হারিয়ে ফেলেন। কোনো না কোনোভাবে তারা নানাবিধ চিন্তায় বিভোর থাকেন। যেমন যেমন কোনো একটা আলোচনায় বলেছিলাম চায়নার রক্ত স্বল্পতার রোগীর কথা। তিনি নানান অলিক চিন্তায় বিভোর হয়ে থাকেন। চায়না যখন রক্ত স্বল্পতা দেখা দেয়, মারাত্মক কল্পনা বিলাসী হন। চায় না। অদ্ভুত সব কল্পনা তার রাতের ঘুম কেড়ে নেয়। তিনি চোখ বন্ধ করে রাত জেগে জেগে বিভিন্ন কল্পনা করতে থাকেন। সারারাত তিনি কল্পনায় নিত্য নতুন প্রকল্প করতে থাকেন, প্রজেক্ট নেয় হাতে। এটা করব, ওটা করব। সকালে বিছানা ছেড়ে উঠে তিনি নিজেকে ধিক্কার দেন। কি বোকা আমি! ঘুমটাই গেল আমার। মানে উদ্ভট সব প্রজেক্ট তৈরি করে। আবার ন্যাট্রামিউটিকামের রোগী যখন রক্ত স্বল্পতা দেখা দেয়, তখন তার মধ্যে পেছনের দিনের বিরহ, দুঃখ, কষ্টের স্মৃতিগুলো বেশি বেশি জাগ্রত হয়ে ওঠে। তিনি যখন একাকী থাকেন তখন এই স্মৃতিগুলো মন্থন করতে থাকেন। একইভাবে আমরা অরামার্সিনিকামের রক্ত স্বল্পতার রোগীর মধ্যেও এই ধরনের প্রবৃত্তি লক্ষ্য করি। এই মোটামুটি হলো অ্যালেট্রিস সেরেনাসা। আমি আজকে ইচ্ছাকৃতভাবে আমার আলোচনাটা ছোট্ট একটা ওষুধের মধ্যে রেখেছি। প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। এইমাত্র যে দুর্ঘটনাটার কথা বললাম, এই দুর্ঘটনাটা মূলত আ তেমন কিছু না। দুর্ঘটনাটা হলো যে আমার শ্বশুর খুব অসুস্থ। উনি অ্যা যখন তখন অবস্থা। উনার অবস্থাটা যখন তখন। ঠিক আছে? এইটা হলো গিয়ে আমার মানে এর জন্য আমি একটু টেনশনে ছিলাম, হ্যাঁ? আচ্ছা, যেটা বলছিলাম, আমি কি এখন অন্য প্রসঙ্গে একটু কথা বলতে পারি? জি স্যার, অবশ্যই। আপনারা সবাই অবগত আছেন যে আমরা আ একটা সেমিনারে যাচ্ছি, একটা সেমিনারে। সেমিনারটা কুয়াকাটাতে হচ্ছে। হোমিওপ্যাথিক দর্শন ভিত্তিক সেমিনার। হোমিওপ্যাথিক দর্শন ভিত্তিক সেমিনার। এটা আগামী ১৭ এবং ১৮ এপ্রিল। তো আমি আমি ওইখানে আমি ওইখানে একজন আমন্ত্রিত। আমাদের গ্রুপের তারিক স্যার আছেন, সুমাইয়া ম্যাম থাকবেন। তারিক স্যার যেমন থাকছেন, সুমাইয়া ম্যামও থাকবেন। এখন হিসেবটা হলো উম এই সেমিনারটা কেন কি ইত্যাদি।
নামেই হলো, সেমিনারটা হলো হোমিওপ্যাথিক দর্শন ভিত্তিক সেমিনার, হোমিওপ্যাথিক দর্শন ভিত্তিক সেমিনার, অর্থাৎ হোমিওপ্যাথিক দর্শনের উপরে গুরুত্ব দিয়ে তারপরে দর্শনটাকে গুরুত্ব দিয়ে এখানে সমস্ত আলোচনাগুলো চলবে। আমি একটু পোস্টারটা বের করে নিই। এখানে শ্রদ্ধেয় স্যার আশরাফুল হক স্যার থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমাদের তারেক ইমাম স্যার ওখানে আলোচক হিসেবে থাকবেন এবং আমরা ২-১ দিনের মধ্যে এটা আমরা দিতে পারবো যে আলোচনা তারেক ইমাম স্যারের যে বিষয়গুলো, উনি সম্ভবত ন্যাট্রাম, ম্যাগনেসিয়াম এবং ন্যাট্রাম, ম্যাগনেসিয়াম আর একটা কি যেন এই ওষুধের যে একটা রসায়নগুলা নিয়ে আলোচনা করবেন। সবাই মোটামুটি ইউনিক কিছু বিষয় ওখানে তুলে ধরবেন। আমাদের জেনারেল স্যার আছেন, ন্যাট্রাম, ম্যাগনেসিয়াম এবং কেলি, এই গ্রুপটা। কেলি নিয়ে আমারও আলোচনা হতে পারে। না, আমি মূলত যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হলো যে চিন্তাটা নতুন না, চিন্তাটা পুরানা। যে হোমিওপ্যাথিক দর্শনের দিক থেকে এবং এটা আসলে আমাদের বুঝতে হবে যে আসলে দর্শন বা ফিলোসফি কি। যদি এই কথার উত্তর আমরা বলি তাহলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তবে আমরা যদি একটা মাত্র বাক্যে দর্শনের সংজ্ঞা দেই তাহলে বরং বলা ভালো, গভীরভাবে চিন্তা করে সত্য জীবনের অর্থ খোঁজার বিদ্যাই হলো দর্শন। এখন প্রশ্ন হলো হোমিওপ্যাথিক দর্শন কি? হোমিওপ্যাথিক দর্শন হলো মোহাম্মদ হেনিম্যান প্রবর্তিত একটা দর্শন বিদ্যা। উনি যেটা করছেন টোটালটাই ফিলোসফিক্যাল। হোমিওপ্যাথি চিকিৎসার তাত্ত্বিক ভিত্তি, মূলনীতি এগুলোই হলো হোমিওপ্যাথিক দর্শন। হোমিওপ্যাথিক দর্শন রোগকে বিশেষ কোনো রোগীর শরীরের নির্দিষ্ট কোনো অংশের সমস্যা হিসেবে না দেখে রোগীকে সামগ্রিকভাবে হোলিস্টিক উপায়ে মূল্যায়ন করতে বলা হয়। সদৃশ বিধান মানে এই প্রধান কোনো কতগুলো স্তম্ভ আছে। ওই সিভিলা, সিভিলিভাস, মানে কিউটেনচার, জীবনী শক্তি, ওষুধের স্বল্পতম মাত্রা, ব্যক্তি স্বতন্ত্রীকরণের মাধ্যমে চিকিৎসা, ক্রনিক মায়াজম, যে ক্রনিক মায়াজমটাকে স্বীকার করা এবং তারপরে আমাদের এগিয়ে যাওয়া। তো এখন মূলত কোন রোগকে আমরা প্যাথোলজিক্যালি টেস্ট করে আমরা শনাক্ত করি। শনাক্ত করলে আমরা এটা ধরতে পারি, এটা বুঝতে পারি এটা যে আসলে রোগ এটা। কিন্তু হোমিওপ্যাথি তো রোগীর চিকিৎসা করে, রোগের না। তো তাহলে রুগীকে দেখে আমরা বুঝবো কেমনে যে এই রুগীটার এই কেলি লাগবে, কেলি কার্ভ লাগবে, এইটার নাক্সফর্ম লাগবে। আমরা ওইটাই না 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 পারলাম, আমরা রেপার্টারি করলাম। কিন্তু যে প্রচলিত কিছু শব্দ আছে, যে শব্দগুলো আমাদের কানে আসলে আমরা ওষুধের কাছাকাছি যেতে পারি। এই যে শব্দগুলো দিয়ে আমরা ওষুধের কাছাকাছি যেতে পারি, সেই যে যাওয়ার যে পদ্ধতিটা, এটা কোনো সায়েন্টিফিক মানে হাতে কলমের কোনো বিজ্ঞানের হাতে কলমের কোনো বিজ্ঞানের বিষয় না। এটা কোনো হাতে কলমের বিজ্ঞানের বিষয় না। এটা আমাদের একটা উপলব্ধি, গভীর জ্ঞানের উপলব্ধি। এখন এই উপলব্ধিটাকে আমরা ইলাস্ট্রেট করতে পারি কিভাবে? এই উপলব্ধিটাকে আমরা কাজে খাটাতে পারি কিভাবে? এইটা নিয়ে একটা সংশয় আমাদের মধ্যে থাকে। তো এইজন্য আমি বলি বা আমি প্রায়ই বলি যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের আ রুগী দেখে রুগীটাকে রিচ করার মতো একটা অবস্থায় আমাদের পৌঁছানো দরকার। এবার সেই ক্ষেত্রে আমরা বিষয়গুলো কি বিষয়গুলো আমরা নিতে পারি বা কি বিষয়গুলো আমরা নেব বা কেন নেব না? এখন এই ক্ষেত্রে ১ম কথা হলো যে ফিজিওগনমি বলতে একটা কথা আছে। যে আমি রোগীর চেহারাটা দেখে তার ভেতরে কি চলছে এটা বুঝতে পারা। আমরা যদি ফিজিওগনমি হোমিওপ্যাথিতে এপ্লাই করি, কিন্তু ফিজিওগনমির নামে আলাদা একটা বিদ্যাই আছে। যে বিদ্যাটা হলো একজন রোগীকে দেখে, একজন মানুষকে দেখে তার অভ্যন্তরে কি আছে, মানুষটার ভেতরে কি আছে, সব উপলব্ধি করতে পারে যে বিদ্যা বা যে শাস্ত্র অধ্যয়ন করলে, আয়ত্ত করলে সেটাকে বলে ফিজিওগনমি। এখন আমরা জাস্ট সবাই ওই সবাই ওই মানে
ওই বিদ্যাটা পড়তে পারবো না, সে সময় আমাদের নাই, কিন্তু এই বিদ্যা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে। ফিজিওগনমি বলতে মুখাকৃতি বা বাহ্যিক চেহারা দেখে মানুষের চরিত্র, স্বভাব বা ব্যক্তিত্ব বিচার করার বিদ্যাকে বোঝায়। আমরা যখন একদম লম্বা পাতলা উজ্জ্বল চোখের অধিকারী রোগী দেখি, তখন আমাদের মাথায় ফসফরাসের কথা আসে। আমরা যখন কোনো ম্যাসি টাইপের কোনো রোগী আমাদের চেম্বারে আসেন, যার পেশিগুলো শক্ত, শক্তিশালী, পাকানো রশির মতো টান টান, উদরটা দেখতে বডি বিল্ডারদের সিক্স প্যাকের মতো, শরীরে লোভের আধিক্য আছে, সঙ্গত কারণে আমরা কষ্টিকামের কথা আমাদের মাথায় আসে। এরপর আমরা তুলনা করি। এই যে প্রথম কথা হলো, হোয়াট ইজ ফিজিওগনমি? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি বের করার চেষ্টা করছি এই ৩০ বছর, মানে ৩ দশকেরও বেশি সময় ধরে। সেটা হলো ফিজিওগনমি দেখায় ওষুধে পৌঁছানো। এই আমার এক্সপেরিয়েন্সটা আমি ওখানে শেয়ার করব। যে দিস ইজ কেলি, দিস ইজ কোস্টিকাম, দিস ইজ ব্যাসিলিনাম, দিস ইজ টিউবারকুলিনাম। এটা কোনো স্লাইডে ছবি দেখাইয়া না, আমি ওখানে মানে স্পষ্ট চেষ্টা করব যে আমাদের অডিয়েন্স যারা আছে, মানে উপস্থিতি যারা থাকবেন, তাদের মধ্য থেকে বের করে করে প্র্যাকটিক্যালি দেখার। আমরা রুগী দেখতে গিয়ে কি 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 বিষয়ে মানে গুরুত্ব দেব? ফিজিওগনমি। সেকেন্ডলি হলো টেম্পারমেন্ট অফ দ্য রিমেডি অ্যান্ড টেম্পারমেন্ট অফ পেশেন্ট। এরপরে হলো টেম্পু। এই টেম্পুটা কি, টেম্পারমেন্টটা কি? তারপরে হলো যে ইন্টারনাল ওয়াকাল্ট কজেশন। ইন্টারনাল ওয়াকাল্ট অনেক কজেশন যেটা প্যাথোলজিতে ধরা পড়ে, কিন্তু সব কজগুলা প্যাথোলজিতে ধরা পড়ে না, ওয়াকাল্ট মানে অদৃশ্য কিছু কারণ থাকে। তারপরে হলো সেন্টার অফ প্যাথোলজি। এইটা প্যাথোলজিক্যালি কিছুটা মিলবে, কিন্তু প্যাথোলজির কেন্দ্রটা কোথায়, কেন, এইসব বিষয় নিয়ে এই সেমিনারে আলোচিত হবে। আমাদের জেনারেল স্যার দীর্ঘকাল ধরে একটা গবেষণা করতেছেন, এটা হলো হোমিওপ্যাথিক অর্গানন, হ্যানিম্যান এবং অর্গানন, এটা নিয়ে একটা গবেষণা করতেছেন। উনি ওনার গবেষণার এই বিষয়টা উত্থাপন করবেন। আশাফুল হক স্যার তো অন অফ দেম। এছাড়া উপস্থিত ভাবে আমি এবং সবাই কম বেশি দু একটা করে ওষুধের ম্যাথমেটিকার, মানে দু একটা করে ওষুধের বিস্তৃত বর্ণনা আমরা দেব, আমাদের কেস টেকিং গুলো দেব। তারপরে হলো যে কিভাবে সাকসেস গুলা, ব্যর্থতা গুলো ওখানে খোলাখুলি আলোচনা করব। এটা কুয়াকাটায় এই সেমিনারটা করার অর্থ যে আসলে আমরা একটু আমাদের মানকে উন্নত করতে চাই। ওখানে 3 স্টার একটা হোটেলে আপনারা থাকবেন, যে হলরুমটা, ওই হলরুমটা আন্তর্জাতিক মানের। ৩৬০০ টাকা ধরা হয়েছে আপনার ডেলিগেট ফি, এটা খুব বেশি না, ৪২০০ টাকা পার হেড খরচ যাবে। ওখানে যারা উপস্থিত থাকবেন, ডেলিগেট যারা, আমি ব্যক্তিগতভাবে আমিও ডেলিগেট হয়ে যাচ্ছি, ডেলিগেট যারা, তাদের পেছনে প্রত্যেকের পেছনে ন্যূনতম ৪২০০ টাকা খরচ হবে, বাকি টাকা আয়োজকরা ভর্তুকি দেবেন, এই চিন্তা করেই তারা নামছেন। তো যাই হোক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মন মানসিকতা ভালো না, অ্যালোট্রাস ফেরিনোস এই পর্যন্ত আমি রেখে দিয়েছি। এটা নিয়ে বিস্তৃত আলোচনা একসময় করা যাবে, প্রশ্ন থাকলে করতে পারেন। আর হলো এরপর আমি জেনারেল স্যারকে এবং তারিক স্যারকেও সেমিনার সম্পর্কে একটু বলতে আহ্বান রাখবো। ধন্যবাদ।